স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮,৫৬৬টি বাড়ি হস্তান্তর করবেন। গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বাড়ি হস্তান্তরের পাশাপাশি প্রধানমন্ত্রী ২৬টি জেলার সব উপজেলা সহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করবেন। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে মোট জেলার সংখ্যা দাঁড়াবে ৫৮টি এবং উপজেলা হবে ৪৬৪টি। একদিন যার কোনো ঠিকানা ছিল না, সে মানুষও আঁকছে পরিবর্তনের গল্প। নিজের একটি ঘর কিভাবে জীবনকে বদলে দেয়, আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো তার নজির। শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশের ১৪ লাখের বেশি মানুষ আত্মপরিচয় খুঁজে পেয়েছে। ৮ বছরের এই শিশুটির নাম রিফা, পড়ে ২য় শ্রেণীতে। নানির সাথে এখানেই থাকে। ১৯৮৮ সালের বন্যায় নদী ভাঙ্গনে সর্বশান্ত হন মঈনুদ্দিন। পরিবার নিয়ে উদ্বাস্তু মানুষটি ৮০ বছর বয়সে পেয়েছেন নিজেদের ঘর। ৯০ বছরের স্বামীহারা করিমনও এখন ঘরের মালিক। ভাতা বাড়াইছে, এলা বাবা ১৮০০ করে দিবে লাগছে। নামাজ বসে দোয়া করি, মা ভালো ভালো থাক, যুগ যুগ বাঁচি থাক, আরো দুনিয়ার বাঁচি থাক, আরো দান করবে, আরো আমার আত্মা ঠান্ডা হবে। বাড়ি ঘর পাকা হয়েছে, এটা তো একটা পরিবেশ তো ভালো হয়েছে। ছেলেকে বিয়ে দিছি, মেয়েকে বিয়ে দিছি এখান থেকে। ধর বৃষ্টি আসলে আমার দুঃখ নাই, কষ্ট নাই, কত আরামে আমার ঘুম পারি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই আশ্রয়ন প্রকল্প শুধু নয়, ১৯৯৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড়ে ওঠা আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘর বদলে যাওয়া দিনের স্মারক। সেলাই মেশিনে শুধু সুই সুতো নয়, স্বপ্ন বোনেন কেউ। এক টুকরো জায়গায় কেউ ফলান সবজি, কেউ ফল, কেউ করেন বিকল্প জীবিকার খোঁজ। আমি আগে পুরাতন গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতাম, এখন ওইটা চেঞ্জ করে আবার নতুন করে শুরু করতেছি। আমাকে আরডিএস অফিস থেকে কাজ শিখাইছে ১ বছর, আবার আমাকে কাজ শিখি মেশিনও দিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সবজি ও ফলের বীজ দেয়া হয়। আছে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। তারা যারা সক্ষম তাদের কিন্তু কিছু কিছু প্রশিক্ষণ, কিছু কিছু বিভাগের প্রশিক্ষণে, যেমন যুব উন্নয়ন, তারপর সমাজসেবা সহ অন্যান্য যে মহিলা বিষয় অধিদপ্তর, এইসব প্রশিক্ষণে আমরা যুক্ত করেছি। আমাদের যে প্রতি জমিতে সবজি চাষ সহ অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান আছে। শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৫,৮২,০০০ পরিবারকে ঘর দিয়েছে সরকার। এখন বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এই মানুষগুলোকে আত্ম উন্নয়নের সুযোগ তৈরি করতে দরকার প্রশিক্ষণ। এর মধ্য দিয়েই উপকৃত হবে দেশ ও জাতি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, লালমনিরহাট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। ১/১১ অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০০ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অপ্রতিরোধ আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হন। তার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নুরুল ইসলাম। রাজধানীর মিরপুরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে সোমবার ৪০তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের সহকারী মহা হিসাবরক্ষকদের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় নবীন কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন অডিটর জেনারেল। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পশু বিক্রির জন্য প্রস্তুত পঞ্চগড় ও নওগাঁর খামারিরা। এরই মধ্যে বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে এসব খামারের পশু। খামার মালিকরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তারা কুরবানির পশু লালন পালন করেছেন।
কোরবানির ঈদ ঘিরে পঞ্চগড়ের 5 উপজেলায় ছোট বড় মিলে 14,809টি খামার রয়েছে। ক্রেতার দৃষ্টি কাটতে এসব পশুর বাড়তি পরিচর্যা করেন খামারিরা। এরই মধ্যে জেলার সব কয়টি হাটে বিভিন্ন আকারের গরু উঠতে শুরু করেছে। এবারের যে বাজারে আমার যে হিসাবে গরু আমি যে খরচ করেছি সেই তুলনামূলকভাবে আমি গরুর দাম পাচ্ছি না। আমার খামারে টোটাল গরু আছে 24টা, ঈদের জন্য তৈরি করছে। এগুলো 6 মাস আগে আমার কেনা। আসলে আমি 7 থেকে 8টা আরিয়া নিয়ে আসছি। আরিয়াগুলো অনেক ভালো, কিন্তু বাজার মধ্যে অনেক দাম কম। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, এবারের ঈদকে ঘিরে জেলায় প্রায় 2 লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। আমাদের যে চাহিদার তুলনায় আমাদের পর্যাপ্ত আমরা কোরবানি পশু তৈরি করতে পারছি, রেডি করতে পারছি। আমাদের যে মজুরি, আমাদের যে ইলেকট্রিসিটি বিল সব মিলে খরচ বেশি, বাট আমরা ওভাবে ন্যায্য মূল্যটা পাচ্ছি না। উত্তরের আরেক জেলা নওগাঁয় কোরবানির ঈদকে সামনে রেখে 11 উপজেলায় খামারিরা তাদের পশু প্রস্তুত করছেন। এর মধ্যে সাড়া ফেলেছে 25 মণ ওজনের কালা পাহাড়। প্রাকৃতিকভাবে আমরা গরু খাওয়াই, আমরা অন্য বাইরে কিছু খানা কিনা খাওয়াই না। বাজারের চেয়ে যে গরুগুলা এখানে অনেক সুন্দর গরু আছে। বিগত বছরের তুলনায় আমরা আশা করছি যে এবছর কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। আমরা আমাদের পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ করো কিছু পশু উদ্বৃত্ত থাকবে বলে মনে। জেলার চাহিদা মিটিয়ে 7 লক্ষাধিক পশু পাঠানো হবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। কেবল রাশিয়া ভোট দেয়া থেকে বিরত থাকে। স্থানীয় সময় সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় কিভাবে সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে সংগঠনটি। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে রাত 10টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। আই গ্রুপের 5 ম্যাচ শেষে ঝুলিতে মাত্র 1 পয়েন্ট জামাল ভুঁইয়াদের। তাই লেবাননের বিপক্ষে এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার। বাংলাদেশ ও লেবানন ফিফা র্যাঙ্কিংয়ে 2 দলই রয়েছে 100-র উপরে। মাঠের পারফরমেন্সেও খুব একটা পার্থক্য নেই তাদের। 2026 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের 1 পয়েন্ট পেয়েছে লাল সবুজরা, সেটা লেবাননের বিপক্ষেই। গত বছরের 21 নভেম্বর ঢাকায় 1-1 গোলে ড্র হয়েছিল ম্যাচটি। বড় চ্যালেঞ্জ আছে লেবানন। সো লাস্ট ফিউ ডেজ আমরা অ্যানালাইজ করছি, আমরা সবাই একটা বিশ্বাস আছে যে আমরা এই নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্ট নিতে পারি। আই গ্রুপে 5 ম্যাচ শেষে জিকো মিতুল মারমারা হজম করেছে 16 গোল। লেবাননের জালে একবার বল জড়ানোয় গোল ব্যবধান দাঁড়িয়েছে 15। অন্যদিকে লেবানিজদের অবস্থা কিছুটা ভিন্ন। দ্য টাইগার্সের সমান 5 ম্যাচ খেলে তাদের ড্র 3টি, তাতে ঝুলিতে জমা পড়েছে 3 পয়েন্ট। বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিনের সঙ্গে 2 লেগেই গোল শূন্য ড্র করেছে তারা। লেবাননের যুদ্ধ ও অন্যান্য রাজনৈতিক সমস্যার কারণে নিরপেক্ষ ভেন্যু হিসাবে কাতারকে ঠিক করেছে ফিফা। গত মার্চের উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার লেবাননের বিপক্ষে ম্যাচ খেলবে কাতারে, তাও 2022 কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। মধ্যপ্রাচ্যের দেশটিতে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় অন্তত আরও 1টি পয়েন্টের আশা করছে হেভিয়ার কাবরেরা শিষ্যরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বুধবার সকাল 5:30টায়। আরেক ম্যাচে সকাল 6:30টায় সুপার 8 নিশ্চিত করতে নামিবিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। আর আজ রাত 8:30টায় কানাডার প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কা আর নেপালের ম্যাচটা যে খুব বেশি আলো ছড়াবে না তা মোটামুটি নিশ্চিত। তারপরও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা। সাউথ আফ্রিকা আর বাংলাদেশের কাছে হেরে সুপার 8-এর পথটা বেশ কঠিন হয়ে গেছে লঙ্কানদের। এখন নেপালের বিপক্ষে জিতে সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চাইবে হাসারাঙ্গা মেন্ডিসরা। অন্যদিকে 2 ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি নেপাল।
বি গ্রুপে এখন পর্যন্ত 2 ম্যাচের দুটোতেই জিতে সুপার 8-এর দিকে এক পা বাড়িয়ে রেখেছে অস্ট্রেলিয়া। এবার মিচেল মার্শ বাহিনীর সামনে টানা তৃতীয় জয়ের হাতছানি, যেখানে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। অবশ্য প্রথম ম্যাচেই ওমানকে হারিয়ে নামিবিয়া চমক দেখিয়েছে, তাই তাদের হালকা করে দেখার সুযোগ নেই অজি সেনাদের। ভাগ্যটাই এবার সহায় হচ্ছে না পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের পর ভারতের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করে জিততে পারেনি ম্যান ইন গ্রিনরা। ফলাফল এবার বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলটা গিয়ে ঠেকেছে খাদের কিনারায়। এখন তাদের বাঁচা মরার লড়াই কানাডার বিপক্ষে। তবে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর আয়ারল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী কানাডিয়ানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ আর উপজেলা নির্বাচনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার খবরগুলো তারা মূল প্রতিবেদন করেছে। এর বাইরেও তারা ফটো ফিচার সহ জানিয়েছে টি-20 বিশ্বকাপের খবর, আশা জাগিয়েও হার বাংলাদেশের। আরও আছে অর্থনৈতিক সংকট গভীর, শিগগিরই সমাধান নেই। নোয়াব ও সম্পাদক পরিষদের বৈঠকে এই ধারণাটি উঠে এসেছে। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে এমপি আজিম হত্যার রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রে পালানো শাহিনের পেছনে কারা আছেন সেটা নিয়েও তদন্ত চলছে। আরও আছে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ, দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক। বাংলাদেশের বিশ্বকাপে ম্যাচে হারের খবরটিও আছে, জিততে জিততে হেরে গেল বাংলাদেশ। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে এমএলএম এর আদলে 800 কোটি টাকা সংগ্রহ, বিদেশে পাচারের নীল নকশা। কোম্পানি মালিকদের যুক্তরাজ্য, দুবাই, পাকিস্তান ও ভারত কানেকশন। প্রভাবশালী নেতা, স্ত্রী ও কন্যা কোম্পানির অংশীদার। এর বাইরে আছে প্রধানমন্ত্রীর বৈঠকের খবরটি, একটি ছবি সহ তারা চেপেছে। আরও আছে আরেকটি খবর, এমপি আনার হত্যা মামলা নিয়ে ফেঁসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামে আমরা ছবি সহ দেখতে পাচ্ছি শেখ হাসিনার বৈঠকের খবরটি আছে। শেখ হাসিনা মোদী বৈঠকের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। এর বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন, এমপি আজিম হত্যায় গ্রেফতার হতে পারেন অনেকেই, এটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। আর সিলেটে টিলা ধসে প্রাণ হারালেন বাবা, মা, ছেলে। গতকাল সিলেটে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছিল, সেই খবরটি। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা, 8 মাসেও ট্রেড লাইসেন্স পায়নি কলোটেক্স অ্যাপারেল লিমিটেড। আর বড় করে ছবি সহ তারা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের খবরটি ছেপেছে। শেখ হাসিনা মোদী বৈঠক, দুই দেশের সম্পর্ক সামনে আরও দৃঢ় করার আশাবাদ। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।